তো গাইস আমি হলাম ফ্র্যাঙ্কলিন আর এই হলো শিনচ্যান আর বর্তমানে আমরা এখন আছি চাঁদের মাটিতে আর আগামী 100 দিন আমরা এখানেই কাটাতে চলেছি কারণ বিজ্ঞানীরা বলেছে যে একটা বড় মিটিওর পৃথিবীর দিকে প্রচন্ড স্পিডে ধেয়ে আসছে আর আমাদের দুজনের মিশন হলো এই মিটিওরটাকে ব্লাস্ট করানো। কিন্তু এটা এতটা সহজ নয়, অনেক রহস্যময় এবং বিপজ্জনক জিনিস আমাদের জন্য ওয়েট করছে। আমরা কি পারবো শেষ পর্যন্ত মিটিওরটাকে ডিস্ট্রয় করতে, নাকি আমাদের পৃথিবী সত্যি সত্যি ধ্বংস হয়ে যাবে? আরে ফিল্মটা তাড়াতাড়ি চলো, লঞ্চের সময় হয়ে গেছে, আমি তো চললাম। এখানে আর পারা গেল না, দাঁড়া পড়ে যাবি আসতে ভাই সাব। শিনচ্যান ভাই তুই আমার একটা কথা শুনিস না কেন বলতো আমাকে? ভাই সাব গাইস यार এই রকেট লঞ্চারটা কতটা বড়। ফাইনালি আমরা এখন স্পেসশিপের ভেতরে আছি আর ভাই সাহেব এখানে সামনে অনেকগুলো বাটনও দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এর মধ্যে কোনটা চাপবো। আরে ফ্র্যাঙ্কলিন আমি আছি তো, তুমি চাপ কেন নিচ্ছ? তুমি একটা কাজ করো, তোমার সামনে লাল বাটনটা চাপো। ওড়ার জন্য তৈরি। 1 2 3 টেক অফ। আর ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করে দেই। আরে বাহ আমাদের মিশন তো অনেক খতরনাক ছিল, কিন্তু লোকে বলে না জীবনের শেষ মুহূর্তটুকু আনন্দের সঙ্গে কাটানো উচিত। কে জানে হয়তো আর আমরা ফিরলামই না, অথবা কোনো বিপদের সম্মুখীন হলাম। অনেক কিছুই হতে পারে গাইস, এই কারণে দেখতে থাকো। ভাই সাব শিনচ্যান ভাই ভয় পাচ্ছিস না তো? আরে না, এটা কি হয়ে গেল? আমি তো শুটে হিস করে দিয়েছি। আরে না, এটা কি বলছিস? আরে আমি তো মজা করছিলাম। আবে यार এই মালটা না সত্যি। ও এই ফিল্মটা এটা কি হলো? শিনচ্যান আমরা বায়ুমণ্ডলের অনেক উপরে চলে এসেছি, সেই কারণে আমাদের আর গ্যাসের দরকার নেই, আমরা এবার এখান থেকেই ভেসে চলে যেতে পারবো। ভাই সাহেব গাইস তোমরা দেখতে পাচ্ছ নিচে কত মেঘ আর আমরা কতটা উপরে। A few moments later. ওহ ওয়াও শিনচ্যান দেখতে পাচ্ছিস আমাদের পৃথিবী কতটা সুন্দর দেখতে। আরে হ্যাঁ ফিল্মটা, আমরা এতদিন চাঁদকে ভাবতাম সব থেকে সুন্দর, কিন্তু না, আমাদের পৃথিবী তো সব থেকে সুন্দর। ওহ ইয়েস শিনচ্যান তুই ঠিক বলেছিস, কিন্তু এখন আমাদেরকে পৃথিবী থেকে একটু দূরে যেতে হবে, একটু মানে অনেকটা। কিন্তু ফ্যাংটা আমরা যাবো কোথায়? শিনচ্যান প্রথমে আমাদেরকে চাঁদে যেতে হবে, চাঁদ মানে মুন। আরে হ্যাঁ জানি জানি, আমাকে আর জানাতে হবে না। কিন্তু গাইস এর এই চাঁদটা আছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। ও ওই তো, চলো এখন ওটার দিকে রওনা দেওয়া যাক। ভাই সাব আজকে তো মজা আসবে। আমরা অনেক বেশি খুশি ছিলাম আর এইবার আমরা চাঁদের দিকে এগোচ্ছিলাম। গাইস ইয়ার পুরো 15 দিন কেটে গেছে আর ফাইনালি আমরা মুনের অরবিটে চলে এসেছি। ভাই সাব চাঁদটাকে কত বড় লাগছে এখান থেকে। আর কিউটো শিনচ্যান ধরে বস, আমরা কিন্তু চাঁদের অরবিটে ঢুকতে চলেছি। ব্রো ফাইনালি আমরা ল্যান্ডিং এর অনেক কাছাকাছি চলে এসেছি, কিছু সময়ের মধ্যেই আমরা চাঁদে ল্যান্ড করব। এক মিনিট, ওইটা কি? গাইস এটা দেখে তো একটা স্পেসশিপ মনে হচ্ছে, আমরা ছাড়াও কি কেউ আছে এখানে? হ্যাঁ হতে পারে। শিনচ্যান সামলে। আমরা চাঁদে ল্যান্ড করি। আমার আজও মনে আছে যে আমি আর শিনচ্যান কত আনন্দ করেছিলাম চাঁদের মাটিতে প্রথমবার নামার পরে। তো গাইস এখন আমরা যাচ্ছি ওই স্পেসশিপটার কাছে যেটা আমরা ল্যান্ডিং করার সময় দেখেছিলাম, আর শিনচ্যানও আমাদের সঙ্গেই আছে। আরে ফিল্ম দাঁড়াও। কি হয়েছে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। আচ্ছা এখন এইটা দেখো। আরে আরে শিনচ্যান এটা কি করছিস ভাই? তুই এটা কিভাবে করতে পারছিস? কারণ চাঁদে পৃথিবীর তুলনায় অনেক গ্র্যাভিটি কম থাকে, এই কারণে আমরা এখানে অনেক দূর পর্যন্ত লাফ দিতে পারি। আরে না, আমি তো উড়ে গেলাম। শিনচ্যান সামলে। গাইস এর আমরা প্রায় ওই স্পেসশিপটার কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আমরা স্পেসশিপটাকে দেখতে পাচ্ছি। শিনচ্যান ভাই তাড়াতাড়ি আয়। আরে আসছি তো। আমাদেরকে ওই স্পেসশিপটা আরো একটু কাছে যেতে হবে, এখান থেকে তো কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। আর তারপরে আমি বেশ কিছু দূরে কিছু লক্ষ্য করলাম, কিছু জিনিস নড়াচড়া করছিল, এরকমটা মনে হচ্ছিল কিছু জিনিস আমাদের দিকেই আসছে। ও নো এলিয়েন্স। আরে না, এখন কি হবে? আমার তো এখনো বিয়েও হয়নি। শিনচ্যান ভাই এবার তো সিরিয়াস হয়ে যা, এলিয়েনরা আসছে আমাদের মারবার জন্য। ও নো কি করি কি করি কি করি? আমাদের কাছে এত টাইম ছিল না, এলিয়েনরা প্রচন্ড বেগে আমাদের দিকে ধেয়ে আসছিল, হাতে ভাববার মতো সময়ও ছিল না। পরিস্থিতি ঠিক এমনটা ছিল, হয় মারো না হলে মরো, আর আমরা মেরেছিলাম। শিনচ্যান পিছনে থাক, আমি এদেরকে দেখছি। ও ভাই ওরা তো অলরেডি অ্যাটাক করে দিয়েছে। এনে এটা খা আর এটাও, চল হাট এখান থেকে, নিকাল। ভাই সাব ভাগ্যিস আমার কাছে এলিয়েন মারা গানটা ছিল, নাহলে কি করতাম এখানে। আর ফাইনালি গাইস এখানে আমরা সবকটা এলিয়েনদেরকে নিপটে দিয়েছি। ভাই সাব মানুষদেরকে মারতে এসছে, এরা জানে আমরা কত খতরনাক। আরে ফিল্মটা তুমি তো কামাল করে দিয়েছো, ধুতি খুলে রুমাল করে দিয়েছো।
আর গাইস ফাইনালি আমরা এখানে আমাদের ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছি, কিন্তু আমরা তো এখানে থাকি না। এটা কোন দেশের? শিনচান মনে হচ্ছে এটা আমেরিকার হবে হয়তো, আমার কাছে এইটাই ছিল। এখন এইদিকে আয়, এইটা দেখ। আরে বাপরে, এত বড় স্পেসশিপ! হ্যাঁ মনে হচ্ছে আমাদের আগে এখানে কেউ এসেছিল, আর স্পেসশিপটা মনে হয় তারই হবে। স্পেসশিপটা খোলার পরে আমরা ওর ভেতরে এমন কিছু লক্ষ্য করি যেটা আমাদের গায়ের রক্ত ঠান্ডা করে দিয়েছিল। একটা পচা গলা মৃতদেহ, অর্থাৎ কঙ্কাল, হয়তো যার স্পেসশিপ তারই হবে। এলিয়েনদের ভয়তো হয়তো এর ভেতরে ঢুকে বসেছিল আর বের হওয়ার সুযোগই পায়নি। আমি তো কখনোই ভাবতে পারি না পৃথিবী থেকে এত দূরে এসে এরকম একটা নির্জন বিপজ্জনক জায়গায় নিজের দেহ ত্যাগ করতে হবে। ভাবলে কিরম গায়ে কাটা দিয়ে ওঠে। আর যখন আমি স্যাটেলাইটের কম্পিউটারটা চেক করি, আমি একটা খুবই অদ্ভুত ধরনের ফ্লাইং যন্ত্র দেখলাম, আর আমরা বুঝতে পারি যে আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোথায় হতে চলেছে। তাই বেশি সময় নষ্ট না করে আমি আর শিনচান শেষবারের মতো আমাদের মৃত বন্ধুকে দেখে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এইবার আমরা যাচ্ছিলাম মঙ্গল গ্রহের দিকে। চাঁদ পৃথিবী থেকে অনেক সুন্দর দেখতে, কিন্তু বাস্তবে এর অন্ধকার দিকে লুকিয়ে আছে হাজার হাজার রহস্য, আর এই রহস্য মানুষের জীবন নিতে পারে। তাই রাতটা আমরা চাঁদে কাটালাম না, আমরা স্পেসশিপ নিয়ে বেরিয়ে পড়লাম মঙ্গল গ্রহের দিকে। চাঁদের জার্নি আমাদের এখানেই সমাপ্ত, আর দেখতে দেখতে 15 দিন কেটে যায়। আমরা মঙ্গল গ্রহের অরবিটে ঢুকে পড়েছিলাম। গাইস এখন আমি একাই স্পেসশিপটা চালাচ্ছি, আর শিনচান ঘুমাচ্ছে পিছনে। কি করবে, ও তো এখনো বাচ্চাই। এখন গোটা স্পেসশিপটা আমিই সামলাচ্ছি। গাইস এখনো পর্যন্ত সবকিছু তো ঠিকঠাকই চলছে, কিন্তু সত্যি বলতে আমাকে শিনচানের নিয়ে একটু চিন্তা হয়। কারণ ভাই টু বি অনেস্ট, এই কাজটা খুবই রিস্কি, আর তার উপর থেকে সঙ্গে একটা বাচ্চা নিয়ে ঘোরা অসম্ভব। কিন্তু আমি ছাড়া কেই বা আছে ওর? যদি আমার কিছু হয়ে যায় তো ওকে দেখার এমনি কোনো লোক নেই। আর তারপরে আমরা মঙ্গল গ্রহে ঢুকে পড়ি। মঙ্গল গ্রহের অরবিটে ঢোকার পরে আমরা এদিক ওদিক ঘুরছিলাম এইটা খোঁজার জন্যে যে কোথায় স্পেসশিপটাকে সেফলি ল্যান্ডিং করানো যায়। ঠিক সেই সময় আমাদের উপরে হামলা হয়। হ্যাঁ এটা কি ছিল? ও শিট, এটা কি ইউএফও? আবে না ইয়ার, এটা তো একটা স্পেসশিপ মাত্র। না এতে কোনো মিসাইল আছে, না কোনো ডিফেন্স সিস্টেম। আমরা তো গেলাম, বাই বাই, টাটা। এরি ফিল্মটা সামলে। ভাই সাহেব এটা কি হলো এক্ষুনি? আমি তো এখনো শকে আছি। যখন আমরা স্পেসশিপ নিয়ে এমার্জেন্সি ল্যান্ড করলাম তখন আমরা খুবই ভয় পেয়েছিলাম যে জানি না এবার কি হবে। বাট টু মাই সারপ্রাইজ ইউএফও অলরেডি ক্র্যাশ হয়ে পড়েছিল। আর আমি জানি না এটা কিভাবে সম্ভব। আই থিঙ্ক কোনো ম্যালফ্যাকশন করেছে। আর যখন আমরা ইউএফওর কাছে গিয়ে দেখলাম ভাই ইউএফওটা খুবই উইয়ার্ড লুকিং দেখতে ছিল, যেমনটা এলিয়েনরা হয়, খুবই উইয়ার্ড। কিন্তু এখন আমাদের সামনে একটা বড় সমস্যা চলে এসেছিল, আর সেটা হলো আমাদের স্পেসশিপটা স্টার্ট নিচ্ছিল না। হয়তো ইউএফওটার অ্যাটাক করার কারণে এটা হয়েছে, কিন্তু এখন আমরা এটাকে ঠিক করব কিভাবে? কোনো কুলই তো পাচ্ছি না। আর ঠিক তখনই আমরা কিছু দূরে একটা লোকেশন মার্ক করি, আর আমরা আমাদের ন্যানোস্যুটের মাধ্যমে জানতে পারি যে ওখানে কিছু তো আছে। আর সেটা জানবার জন্যই আমি আর শিনচান ওইদিকে রওনা দেই। কিছু দূর যাওয়ার পরে আমি আর শিনচান একটা ল্যান্ড রোভার কার দেখতে পাই, যেটা এরকম একটা সার্ফেসে চলার জন্য একদমই পারফেক্ট। হয়তো এতক্ষণ পরে আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দিচ্ছে। যাই হোক, এইবার আমাদের যাত্রা একটু সহজ হবে। এবং কিছু সময়ের মধ্যেই আমরা ঠিক ওই জায়গাতেই পৌঁছে যাই। অ্যান্ড টু বি মাই সারপ্রাইজ ওখানে কোনো প্রবলেম ছিল না। আমরা একটা বাংকার দেখতে পাই, এবং বেশি সময় নষ্ট না করেই আমি আর শিনচান ওর ভেতরে ঢুকে পড়ি। এবং ওটার ভেতরে আমরা একটা লম্বা টানেল দেখতে পাই। গাইস এটা আমরা কোথায় চলে এসেছি? এই জায়গাটা তো খুবই অদ্ভুত লাগছে। আরে ফিল্মটা আমার টয়লেট পেয়েছে, একটু চেপে রাখ। আরে না, এমার্জেন্সি, আমি এখানেই করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমি টানেলের শেষ দিকতে এসে পৌঁছাই, আর সেখানে যা ছিল সেটা আমাকে খুবই অবাক করেছিল। আমরা ওখানে একটা এলিয়েনকে দেখলাম, যেটা একটা স্ক্যানার টাইপের যন্ত্রের ভিতরে আটকানো ছিল। আর এতক্ষণে আমরা বুঝতে পারি যে আমরা কোথায় এসে পড়েছি। এটা একটা এলিয়েন বেস ছিল। ভাই সাব, আরো একটা এলিয়েন। আরে ফিল্মটা, আমি একে ছুতে চাই। না ভাই সাবধানে, এর গায়ে বৃষ্টি হতে পারে, অথবা অন্য কোনো ভাইরাস। প্লিজ একে আমাদের সঙ্গে নিয়ে চলো। ভাই সাবে কি কোনো খেলনা জিনিস নাকি? যেহেতু পুরো বেসটা খালি ছিল, সেই কারণে আমি আর শিনচান ঠিক করি যে রাতটা ওখানেই কাটাবো, যেটা অনেকটা রিস্কি ছিল। কিন্তু আমাদের কাছে বেশি অপশনও ছিল না, আর সেই কারণে আমি আর শিনচান বেড লাগিয়ে ওখানেই শুয়ে পড়ি। শিনচান তো শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু অন্যদিকে আমি রাতে ঘুমাতে পারছিলাম না। সারা রাত ধরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ এবং এলিয়েনদের চলে আসার ভয়ে পুরো রাতটা আমি এভাবেই কাটাই। যখন সকাল হয় তখন আমরা একটুও সময় নষ্ট না করে ওখান থেকে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, যেটা আমাদের স্পেসশিপটাকে ঠিক করতে অনেক কাজে আসবে। আর এখন আমি অনেক দুর্বল ফিল করছিলাম, কারণ সারা রাত আমার চিন্তায় ঘুম হয়নি, আর আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যানেটও ছাড়তে হতো। এই কারণে আমরা জলদি জলদি স্পেসশিপের কাছে পৌঁছাই, ওটাকে ঠিক করি, আর শিনচানকে নিয়ে স্পেসশিপ করে আমরা অন্য গ্রহে রওনা দেই। পুরোপুরি 30 দিন কেটে যায়। এখনো বেশ কিছুদিন সময় আছে আমাদের হাতে। আমাদেরকে যে করে হোক ওই মিটিওরটাকে ধ্বংস করতেই হবে, না হলে আমাদের এই সুন্দর পৃথিবী
আর ফাইনালি আমরা জুপিটারের কাছে এসে পড়ি, অর্থাৎ বৃহস্পতি গ্রহ। বই থেকে পড়ে যতটা বুঝেছিলাম এই গ্রহটা তার থেকেও অনেক বড় আর অনেক ভয়ঙ্কর। যখন আমরা আমাদের স্পেসশিপ চেপে বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করলাম তখন ভয়ে আমার গলা শুকিয়ে যায়, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আমি আর জীবনে কখনো দ্বিতীয়বার আসতে চাবো না। আরে ফিল্মটা সামলে, আমাদের স্পেসশিপটা তো কন্ট্রোল করাই যাচ্ছে না। আরে এটা তো প্রচন্ড গতিতে নিচের দিকে যাচ্ছে। বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে অনেকটাই বেশি, আর এরই কারণে আমাদের স্পেসশিপটাকে কন্ট্রোল করতে অনেকটা প্রবলেমে পড়তে হয়েছিল। আর আমরা অবশেষে কিছু না কিছু করে ওটাকে হ্যান্ডেল করেই নেই আর ঠিক করি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ এখানে প্রায় ঘন্টায় 320 কিলোমিটার বেগে অবিরাম ঝড় হয়ে চলেছে। আর যদি আমরা একবার ওই ঝড়ের মধ্যে পড়ি তাহলে আমাদের আর কোনো চিহ্ন থাকবে না। আরে কি বলছি ফেলন্দা, এটা এতটা খতরনাক? শিনচান, খতরনাক শব্দটা এর জন্য অনেক কম, আরো কঠিন কিছু ভাব। আচ্ছা ঠিক আছে, এটা হলো খতরনাক পুরো আল্ট্রা ম্যাক্স লেজেন্ড। হ্যাঁ এইবার ঠিক আছে। জুপিটারের পরে আসে ভিনাস, অর্থাৎ শুক্র গ্রহ। আর এইবার আমাদের যাত্রা সেই দিকেই ছিল। মোটামুটি প্রায় আরো 30 দিন লেগে যায় শুক্র গ্রহে পৌঁছাতে, কিন্তু আমাদের এই যাত্রা সম্পূর্ণ ব্যর্থ হয়, কারণ যখন আমরা শুক্র গ্রহের মাটিতে ল্যান্ড করলাম তখন সেখানকার তাপমাত্রা ছিল 464 ডিগ্রি সেলসিয়াস। গরমে মাত্র 40 ডিগ্রি পার হলে পৃথিবীতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর এখানে তার 10 গুণ তাপমাত্রা। আমি ওখানে বেশিক্ষণ ওয়েট করতে পারতাম না, কারণ আমার এই ন্যানোস্যুট বেশিক্ষণ আমাকে প্রোটেকশন দিতে পারবে না। আর তার উপর থেকে আমাদের স্পেসশিপের ভেতর থেকে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজও আসতে শুরু করে। এর আগে পুরো স্পেসশিপটা গলে যাক, আমি আর শিনচান ওখান থেকে চটাপট রওনা দিলাম। আরে ফিল্মদা, এখন আমরা কোথায় যাব? সত্যি বলতে শিনচান, আমিও জানি না। আরে না, আমরা কি সারা জীবন এইভাবে ভেসে বেড়াবো নাকি? প্রথমে মঙ্গল গ্রহ, তারপরে বৃহস্পতি, শুক্র, আর এখন নেপচুন। আমরা কোথাও ওই বেসটার সিগন্যাল পাচ্ছিলাম না যেখান থেকে আমরা ওই মিটিওরটাকে ডিস্ট্রয় করতে পারতাম। আর মার্কিউরি হলো সেই গ্রহ যেটা আমাদের শেষ অপশন। যদি আমরা এখানে ওই বেসটাকে খুঁজে না পাই তাহলে আমাদেরকে সারা জীবন এখানেই থাকতে হবে। তো গাইস, ফাইনালি আমরা মার্কিউরিতে ঢুকে পড়েছি, আর এখন আমরা একটা জায়গা খুঁজছি যেখানে আমরা আমাদের স্পেসশিপটাকে ল্যান্ড করাতে পারি, তাও সাবধানে। আরে ফিল্মদা, আমার খিদে পেয়েছে। কিন্তু তুই তো এক্ষুনি চিপস খেলি, তাই না? আরে এখন তো আমি কি বলি, ওইটুকু চিপস খেলে কি পেট ভরে নাকি? জান, খাওয়া কমিয়ে দে, তুই আগের থেকে একটু মোটা হয়ে গেছিস। গাইস এক মিনিট, সামনে ওটা কি? আমাদেরকে ওখানে ল্যান্ড করে দেখতে হবে। গাইস, তার মানে আমরা যেটা ভাবছিলাম সেটাই, ওটাই সেই বেসটা যেটা আমরা এত দিন ধরে খুঁজছি। আমরা ফাইনালি সেই স্যাটেলাইটের খোঁজ পেয়ে যাই। এবং আমার ওই টাইমে অনেক খুশি হয়েছিল। আমার জানা নেই আমি লাস্ট টাইম অত খুশি কিসে হয়েছিলাম। এটা আমাদের জন্য একটা খুবই বড় প্রাউডের ব্যাপার ছিল। শিনচান, আমরা করে দেখিয়েছি ভাই সাব, ফাইনালি আমরা ওটাকে খুঁজে পেয়েছি। কোথায় ছিলে মনে এতদিন? গাইস ইয়ার ভাই সাব, কত বড় বড় দুটো মিসাইল, এটা দিয়ে একটা অ্যাস্টেরয়েড কি গোটা প্ল্যানেটকে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু গাইস এখন কোশ্চেন একটাই, এটাকে চালাবো কিভাবে? সত্যি কথা বলতে আমি এই বিষয়ের কিছুই জানি না। ভুলভাল বোতাম চেপে দিলে এখানেই ব্লাস্ট হয়ে গেলে দুজনেই পটল তুলবো। আর গাইস এখানে কত বড় বড় কম্পিউটার। ইস, যদি এর মধ্যে একটা কম্পিউটার আমার বাড়িতে থাকতো তাহলে আমি ভালো ভালো গেম খেলতে পারতাম। গাইস আর এই স্পেসশিপটা আমাদের স্পেসশিপের মতোই দেখতে, কিন্তু আমাদের থেকে একটু বড় সাইজে। আরে বাহ, আমাদের কাছে এখন দুটো স্পেসশিপ আছে। কিন্তু গাইস এখন এটাকে স্টার্ট করতে হবে, আর সেটা হবে কিভাবে? এখানে তো অনেক বেশি স্ক্রিন লাগানো আছে, একটু কনফিউজ লাগছে। কিন্তু ফেলদা, মিটিওর কোথায়? আমি তো ওটাকে কোথাও দেখছি না। মিটিওর আদৌ আছে নাকি সব মিথ্যে? শিনচান, ওই দেখ আকাশে লাল মতো, ওটাই হলো মিটিওর। আমরা প্রথমবারের জন্য মিটিওরটাকে নিজেদের চোখে দেখলাম। এটা খুবই ভয়ানক দেখতে ছিল আর অনেক দ্রুত বেগে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমাদের কাছে বেশি সময় ছিল না, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। হ্যালো 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 ফ্র্যাঙ্কলিন। হ্যাঁ টনি, টনি? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমিই বলছি। কিন্তু কিভাবে? পৃথিবীতে তো এখন কারেন্ট নেই। তাহলে? ফ্র্যাঙ্কলিন, আমরা পৃথিবীতে একটা বড় জেনারেটর তৈরি করেছি যেটার মাধ্যমে আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি। ও আচ্ছা, কিন্তু টনি তুই কি জানিস এই মেশিনটাকে কিভাবে স্টার্ট করতে হয়? আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না। এখন তোমাকে আমি কি বলবো ফ্র্যাঙ্কলিন? কি হয়েছে টনি, বল না, থামলি কেন? তুমি কি ওখানে একা আছো? শিনচান কোথায়? শিনচান আমার সাথেই আছে। কেন? একটু সাইডে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি ভাই টনি, কালকেই তো বাড়ি ফিরছি, কালকে আরামসে কথা বলে নিতাম। সত্যি কথা বল, তুই আমাকে মিস করছিস? সত্যি বল। কি হলো টনি, কিছু বলবি কি বলবি না? বল, আমার হাতে সময় কম আছে। মহা মুশকিলে পড়া গেল তো। তোর কিছু বলতে হবে না। ফ্র্যাঙ্কলিন, তোমরা আর ফিরতে পারবে না। হ্যাঁ, কি ভুলভাল বকছিস? আমি সত্যি বলছি, আসলে আমরা এখান থেকে অনেক ট্রাই করেছি, কিন্তু স্পেসশিপটাকে কিছুতেই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারছি না।
আমাকে মাফ করে দাও ফ্র্যাঙ্কলিন, কিন্তু টনি কোনো না কোনো রাস্তা তো হবেই, তাই না? প্লিজ ভাই একবার ট্রাই করে দেখ। ফ্র্যাঙ্কলিন, আমরা গত 3 মাস ধরে লাগাতার ট্রাই করে যাচ্ছি, কিন্তু কখনোই আমরা সিগন্যাল পাচ্ছি না। আমাদের এখনো প্রায় 2 মাস লাগবে, কিন্তু এত সময় নেই আমাদের কাছে। কিন্তু একটা উপায় তো অবশ্যই আছে। সেটা কি? কাউকে ওই স্পেসশিপের ভিতরে বসতে হবে আর ওটাকে চালিয়ে নিয়ে গিয়ে ডাইরেক্ট মিটিওরে হিট করতে হবে। কিন্তু ভাই এটা নেক্সট টু ইম্পসিবল। শিনচানের কি হবে? আমাকে ক্ষমা করে দাও ফ্র্যাঙ্কলিন, এটার উত্তর আমার কাছে নেই। আমি তো বলবো তোমরা দুজনও পৃথিবীতে ফিরে এসো, আমরা সবাই একসাথে মরবো। এই মানুষদের জন্য তুমি প্রাণ দিও না, এরা তোমাকে কখনোই কদর করেনি। আরে এটা কি? এটা হঠাৎ করে ঘোরা বন্ধ কেন করে দিল? ফ্র্যাঙ্কদা দেখো না, এটা ঘুরছে না। আরে ফ্র্যাঙ্কদা, আরে এটা কি? ও তো এখনো টনিদের সঙ্গে কথা বলছে। আমি ওকে ডিস্টার্ব করবো না, একটা কাজ করি, গিয়ে একটু ঘুমিয়ে নেই। খুব জোরে ঘুম পেয়েছে, মনে হচ্ছে খুব ভালো ঘুম আসতে চলেছে। লা 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 লা। मैं हूँ शिनचैन, मैं हूँ सबका प्यारा, सभी मुझे पसंद करते हैं, मैं हूँ सबका दुल्हारा। এরকমটা কেন হলো? আমরা এমন কি দোষ করেছি যে তার ফল আমাদের ভুগতে হচ্ছে? শিনচান, মনে রাখিস ভাই। ওড়ার জন্য তৈরি। 1 2 3 টেক অফ। ফ্র্যাঙ্কলিন থেকে গেছে ওখানে, স্যার ফ্র্যাঙ্কলিন থেকে গেছে ওখানে। আরে এটা কি বলছো, সত্যি? আরে না, আমি এখানে কি করে আসলাম? ফ্র্যাঙ্কদা কোথায়? শিনচান, শিনচান কেমন আছো তুমি? আরে টনিদা, এসব হচ্ছেটা কি? ফ্র্যাঙ্কদা কোথায়? শিনচান তুমি ওসব কথা ছাড়ো, এসো আমার সাথে, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। হ্যাঁ, হয়তো এটা আমার জীবনের শেষ সূর্যোদয়। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জীবন গিফট দেওয়ার জন্য, আর শিনচানকেও দেওয়ার জন্য। ওকে ছাড়া আমার জীবনটা তো পুরো বোরিং হতো। যদি সবসময় ওর সঙ্গে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর অবশেষে সেই দিনটা চলে আসে, আমার জীবনের লাস্ট দিন। এত তাড়াতাড়ি আসবে ভাবতে পারিনি। টেক অফ। আর ফাইনালি আমি আমার গন্তব্যে রওনা দিই। তো গাইস, এখন আমরা যাচ্ছি মিটিওরটাকে ধ্বংস করতে। মিটিওরটা এই গ্রহের অনেক কাছ থেকে যাবে, আর যদি আমি মিটিওরটাকে টাইমে ধ্বংস না করতে পারি তাহলে এটা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেবে, আর এটা আমি থাকতে কখনোই হতে দিচ্ছি না। একদিকে ফ্র্যাঙ্কলিন তার জীবনের ঝুঁকি নিয়ে সমগ্র আর্থকে বাঁচানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে সমগ্র পৃথিবীবাসী দৃঢ় প্রতীক্ষায় বসেছিল যে তার এই প্রচেষ্টা যেন সফল হয়, শুধুমাত্র একজনকে ছাড়া, আর সে হলো আমাদের শিনচ্যান, যে ভিড় থেকে আলাদা হয়ে দূরে দাঁড়িয়েছিল আর সমগ্র প্রচেষ্টাকে দৃঢ়ভাবে লক্ষ্য করছিল। শিনচ্যান, গুড বাই। আর এখানে আমাদের মিশন সাকসেসফুল হয়ে যায়। ফ্র্যাঙ্কলিন, তোমার এই উৎসর্গ গোটা পৃথিবী সারা জীবন মনে রাখবে। সকলেই খুশি ছিল, তারা আনন্দ করছিল, দেখে মনে হচ্ছিল তারা একটা নতুন জীবন পেয়েছে, শুধু একজনকে ছাড়া, আর সে হলো শিনচ্যান। শিনচ্যান তার বিষণ্ণ মুখ নিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু সে এবার কাঁদে না। হয়তো সেও জানতে পেরে গেছে যে এটা কাউকে না কাউকে তো করতেই হতো। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফ্র্যাঙ্কলিন কি এখনো বেঁচে আছে নাকি সে সত্যিই মারা গেছে? কমেন্ট সেকশনে জানাও। পার্সোনালি আমার মনে হয় ফ্র্যাঙ্কলিন এখনো বেঁচে আছে, আর হয়তো সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে।